আরে ও বিশু, কেমন আছো? হঠাৎ এবার আছে? হ্যাঁ, আর খবর হারান খুড়ো, কোনো মতে যে প্রাণটা নিয়ে বেঁচে আছি এই অনেক। কেন? আরে তোমাদের পাড়ায় ওই চক্রবর্তীদের জমি আছে না, হ্যাঁ। ওই জমিতেই তো এখন আমি দিন মজুর খাটি। ও, আরে তোমার ওই জমিটা, ওটা এখন ছাড়তে পারোনি? আর ছাড়াবো কি করে খুড়ো? সাহেব কোম্পানিতে খাজনা দিতে গিয়ে মহাজনের কাছে দেনা হয়ে গেল। ওহো। আর সেই দেনা শোধ করতে না পারার জন্য মহাজন জমি জিরাত, হাল বলদ সব কিছু কেড়ে নিল, কিচ্ছুটি রাখলো না। আমার অবস্থা তোমার থেকে খুব একটা ভালো লাগে বিশু। এখন শুধু চিন্তা হয়, যদি খাজনা দিতে না পারি, মহাজন যদি সব জমি কেড়ে নেয়, তাহলে যে দুমুঠো কিভাবে অন্যের জোগাড় করব তার কোনো ঠিক ঠিকানা নেই। শুধু হারান বা বিশুই নয়, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলের ভূমি রাজস্ব নীতি এমনভাবেই অন্ধকার ডেকে এনেছিল হাজার হাজার কৃষকদের জীবনে। কিন্তু কিভাবে বিদেশি শাসকদের হাত ধরে এদেশের মাটিতে তৈরি হয়েছিল এক নতুন ভূমি রাজস্ব ব্যবস্থা? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের শুরু করতে হবে আজকের ক্লাস। আজ আমাদের আলোচনার টপিক হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থা। ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভূমি রাজস্ব ব্যবস্থা সম্পর্কে জানতে গেলে আমাদের শুরু করতে হবে কোম্পানির দেওয়ানি লাভের সময়কাল থেকে, যার ফলস্বরূপ বাংলায় প্রচলিত হয়েছিল দ্বৈত শাসন ব্যবস্থা। এক্ষেত্রে বাংলার সাধারণ প্রশাসন পরিচালনার দায়িত্ব নবাবের হাতে থাকে এবং রাজস্ব আদায়ের অধিকার ন্যস্ত হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির ওপর। এই সময়কালে বাংলার গভর্নর হয়ে আসেন লর্ড ক্লাইভ, যিনি মূলত মুঘল আমলের ভূমি রাজস্ব ব্যবস্থাকেই বহাল রেখেছিলেন। এ সময় বাংলায় নায়েব নাজিম হিসেবে নিযুক্ত করা হয় রেজা খাঁকে এবং বিহার ও উড়িষ্যার ভূমি রাজস্ব আদায়ের জন্য নিয়োগ করা হয় প্রতাপ রায়কে। আর জানো তো, চাষিদের থেকে রাজস্ব আদায়ের জন্য এ সময় নিযুক্ত করা হয় নায়েব নাজিম নামে এক শ্রেণীর কর্মচারীদের, যারা আবার পরিচিত হতেন আমিলদার নামে। যে ব্যক্তি সর্বোচ্চ ভূমি রাজস্ব আদায়ের প্রতিশ্রুতি দিতেন, সেই ব্যক্তি নিযুক্ত হতেন আমিলদার রূপে। এই আমিলদাররা ছিলেন দুর্নীতিগ্রস্ত ও অত্যাচারী। পরবর্তীকালে 1767 খ্রিস্টাব্দে বেরেলেস্ট গভর্নর রূপে নিযুক্ত হয়ে সুপারভাইজার পদে কোম্পানির নিম্নপদস্থ কর্মচারীদের নিয়োজিত করেন। এদের প্রধান কাজই ছিল আমিলদারদের কাজকর্মের উপর নজর রাখা এবং বাংলা সুবার ভূমি রাজস্ব ও কৃষি ব্যবস্থা সম্পর্কে খবরাখবর সংগ্রহ করা। বেরেলেস্টের পর কার্টিয়ার গভর্নর রূপে নিযুক্ত হয়ে আমিলদারি ব্যবস্থার বিলোপ সাধন ঘটান এবং সেই সঙ্গে সুপারভাইজারদের সংখ্যা আরও বাড়িয়ে দেন। এছাড়াও 1770 খ্রিস্টাব্দে তিনি গঠন করেন রাজস্ব নিয়ামক পরিষদ। তবে কার্টিয়ারের গৃহীত এই সমস্ত উদ্যোগের ফলস্বরূপ বাংলার পরিস্থিতি হয়ে ওঠে আরও জটিল ও অরাজকতাপূর্ণ। একই সঙ্গে এ সময় বাংলায় দেখা যায় ভয়ঙ্কর দুর্ভিক্ষ, 76-এর মন্বন্তর, যার ফলে বিপর্যস্ত হয়ে পড়ে বাংলার অর্থনীতি। আর এর কিছুকাল পরেই 1772 খ্রিস্টাব্দে বাংলার গভর্নর হয়ে আসেন ওয়ারেন হেস্টিংস। বাংলার ব্রিটিশ শাসনকে স্থায়ী ভিত্তি দিতে হেস্টিংস ঢেলে সাজালেন এদেশের ভূমি রাজস্ব ব্যবস্থাকে।
ভূমি রাজস্ব ব্যবস্থায় পরীক্ষা নিরীক্ষার সূচনা হলো তার হাত ধরেই। প্রথমেই তিনি অবসান ঘটান দ্বৈত শাসন ব্যবস্থার আর গড়ে তোলেন বোর্ড অফ রেভিনিউ বা রাজস্ব বোর্ড। এরপর 14ই মে 1772 খ্রিস্টাব্দে গভর্নর ও তার কাউন্সিলের সদস্যদের নিয়ে গঠন করেন ভ্রাম্যমাণ কমিটি বা কমিটি অফ সার্কিট, যার কাজ ছিল বিভিন্ন জেলায় জেলায় গিয়ে ইজারাদারদের সঙ্গে জমির বন্দোবস্ত করা। স্থির হয় যে ইজারাদার সর্বোচ্চ পরিমাণ রাজস্ব কোম্পানিকে দিতে সম্মত হবে। তাকে 5 বছরের জন্য জমি বন্দোবস্ত দেওয়া হবে। এই ব্যবস্থা ইজারাদারি ব্যবস্থা বা পাঁচশালা বন্দোবস্ত নামে পরিচিত। এই ব্যবস্থা প্রথম নদিয়া জেলায় কার্যকর হলেও পরে তা আরও অন্যত্র সম্প্রসারিত হয়। পাঁচশালা বন্দোবস্তের সময় পর্বে ওয়ারেন হেস্টিংস রাজস্ব ব্যবস্থার বেশ কিছু সংস্কার ঘটান। এগুলি সম্পর্কে জানতে চলো চারটিতে চোখ বুলিয়ে নিই। তবে ক্রমশই পাঁচশালা বন্দোবস্তে বৃদ্ধি পেতে থাকে ইজারাদারদের অত্যাচার। সঙ্গে সঙ্গে অনিশ্চিত হয়ে পড়ে কোম্পানির আয় এবং কৃষিক্ষেত্রে ঘটতে থাকে দ্রুত অবনতি। ফলস্বরূপ এই বন্দোবস্ত অতি দ্রুত ভাঙনের মুখে পড়ে। 1777 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি পাঁচশালা বন্দোবস্ত বাতিল করে চালু করে একশালা বন্দোবস্ত। এই বন্দোবস্তে নিলামের মাধ্যমে সর্বোচ্চ রাজস্বদাতাকে 1 বছরের জন্য জমি বন্দোবস্ত দেওয়া হতো। আর একটা বিষয় কি জানো, এই ব্যবস্থায় ভূমি রাজস্ব ধার্য করা হতো বিগত 3 বছরের আদায়কৃত রাজস্বের গড় অনুসারে। কিন্তু জানো তো, ওয়ারেন হেস্টিংস প্রবর্তিত এই ভূমি বন্দোবস্ত নানান সমালোচনার মুখে পড়ে। পূর্বের তুলনায় এই বন্দোবস্ত কোনোরূপ উন্নতি আনতে ব্যর্থ হয়। এ প্রসঙ্গে ডক্টর তারাচাঁদ বলেন, হেস্টিংসের রাজস্ব সংস্কার ভারতীয় গ্রামীণ অর্থনীতির ওপর তীব্র আঘাত হানে। অতঃপর 1786 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংসকে সরিয়ে নতুন গভর্নর জেনারেল হিসেবে ভারতে আসেন লর্ড কর্নওয়ালিস। জন সোরের সুপারিশ গ্রহণ করে লর্ড কর্নওয়ালিস চালু করেন 10 শালা বন্দোবস্ত। এই বন্দোবস্ত অনুসারে জমিদাররা কৃষকদের থেকে রাজস্ব সংগ্রহ করে তা কোম্পানিকে দিত। এ প্রসঙ্গে একটা ইন্টারেস্টিং বিষয় কি জানো তো, 1793 খ্রিস্টাব্দের 22শে মার্চ কোর্ট অফ ডাইরেক্টরসের অনুমোদনের পর এই 10 শালা বন্দোবস্তই পরিণত হয় চিরস্থায়ী বন্দোবস্তে। এই বন্দোবস্ত বাংলা, বিহার, উড়িষ্যায় প্রবর্তিত হলেও পরবর্তীকালে বারাণসী, উত্তর পশ্চিম প্রদেশ ও মাদ্রাজ প্রেসিডেন্সির কিছু এলাকাতে চালু করা হয়। এই বন্দোবস্ত অনুসারে প্রতি বাংলা বছরের শেষ দিনে সূর্য অস্ত যাওয়ার আগে জমিদারদের রাজস্ব পরিশোধ করতে হতো, অন্যথায় তাদের জমিদারি বাজেয়াপ্ত করা হতো। বাংলার অর্থনীতিতে এই চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব কিন্তু কম নয়। এই বন্দোবস্তের ফলে বহু পুরনো জমিদারির অবসান ঘটে এবং উত্থান ঘটে ইংরেজদের প্রতি অনুগত এক নতুন জমিদার শ্রেণীর। তারই সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে কৃষকদের দুর্দশা। বহু কৃষক জমি হারিয়ে পরিণত হয় ক্ষেত মজুরে। পূর্ব ভারত তো হলো, এবার চলো একটু নজর দেওয়া যাক দক্ষিণ ভারতের দিকে।
স্যার টমাস মনরো ও আলেকজান্ডার রিডের হাত ধরে মাদ্রাজ, মাদুরাই, কানাড়া, রায়পুর, কোয়েম্বাটুর, মালাবার প্রভৃতি অঞ্চলে প্রবর্তিত হয় রায়াতওয়ারি বন্দোবস্ত। এই ব্যবস্থায় 30 থেকে 40 বছরের মেয়াদের ভিত্তিতে সরাসরি রায়াত বা কৃষকদের সঙ্গে জমির বন্দোবস্ত করা হতো। এছাড়াও উৎপন্ন ফসলের প্রায় 55% রাজস্ব দিতে হতো কৃষকদের। এই বন্দোবস্তে চাষিদের ওপর নির্যাতন এতটাই চরমে উঠেছিল যে শেষমেশ বিক্ষুব্ধ চাষিরা ফেটে পড়েছিল কৃষক আন্দোলনে। 1875 খ্রিস্টাব্দের কৃষকদের এই ক্ষোভের বহিঃপ্রকাশ ইতিহাসে পরিচিত হয় দাক্ষিণাত্যের কৃষক বিদ্রোহ নামে। রায়াতওয়ারি বন্দোবস্ত সম্পর্কে ডক্টর রমেশচন্দ্র দত্ত বলেছেন যে এই ব্যবস্থায় শোষণের মাত্রা ছিল অনেক বেশি এবং এটি চিরস্থায়ী বন্দোবস্তের তুলনায় বেশি ক্ষতিকর ছিল। এবার চোখ রাখবো উত্তর ভারতের দিকে, জেনে নেব সেখানে প্রবর্তিত ভূমি রাজস্ব সম্পর্কে। 1822 খ্রিস্টাব্দে হোল্ট ম্যাকেনজি উত্তরপ্রদেশ, দিল্লি, মধ্যপ্রদেশে চালু করেন মহলওয়ারি বন্দোবস্ত। এই ব্যবস্থায় কয়েকটি গ্রাম নিয়ে একটি মহল বা তালুক তৈরি করা হতো এবং সরকারকে নির্দিষ্ট পরিমাণ রাজস্ব দেওয়ার শর্তে কোনো একজন ব্যক্তি বা ব্যক্তিবর্গকে যৌথভাবে ওই মহলের ইজারা প্রদান করা হতো। এই প্রসঙ্গে একটা ইন্টারেস্টিং তথ্য জানাই তোমাদের। জানো তো এই ব্যবস্থা 3টি পর্যায়ে বিকাশ লাভ করে, যথা 1793 থেকে 1821, 1822 থেকে 1832 এবং 1833 থেকে 1857 খ্রিস্টাব্দ। এই বন্দোবস্তগুলি ছাড়া পাঞ্জাব এবং উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে ইংরেজ অধিকার বিস্তৃত হলে সেখানে চালু হয় এক নতুন ভূমি রাজস্ব ব্যবস্থা, যা পরিচিত ভাইয়াচারি জমি বন্দোবস্ত নামে। এই ব্যবস্থায় কোনো গ্রামের রাজস্ব আদায় করার জন্য সেই গ্রামেরই কোনো ব্যক্তিকে নিয়োগ করা হতো। সবশেষে একথাই বলবো যে কোম্পানি প্রবর্তিত প্রত্যেকটি ভূমি রাজস্ব ব্যবস্থাই এদেশের মানুষের জীবনে বয়ে এনেছিল ব্যাপক পরিবর্তন, যেমন সুসংগঠিত জমিদারি ব্যবস্থা এবং মহাজনী সমাজের উদ্ভব, রাজস্বের হার বৃদ্ধি, কুটির শিল্পের অবক্ষয়, কৃষকের দুর্দশা বৃদ্ধি এবং সর্বোপরি দারিদ্র্য ও দুর্ভিক্ষ। অর্থাৎ পরিবর্তনগুলি দেখে এই বিষয়টি স্পষ্ট যে কোম্পানি প্রবর্তিত কোনো ব্যবস্থাই কৃষকদের সুখের উদ্দেশ্যে প্রণীত হয়নি। এক কথায় দুর্দশাই ছিল তাদের নিত্যসঙ্গী। এই দুর্দশার কারণেই কৃষকদের মধ্যে পুঞ্জীভূত হতে থাকে ক্ষোভ, আর এই ক্ষোভের পরিণতিই ছিল সারা ভারতব্যাপী কৃষক বিদ্রোহ।